এমন একটা সিচুয়েশন কল্পনা করো, ধরো তুমি একদিন সকালে ঘুম থেকে উঠলে আর দেখলে তোমার ফোনের চার্জ অলমোস্ট শেষ হয়ে এসেছে। তুমি চার্জার প্লাগ ইন করে ফোনে চার্জ দিতে গেলে কিন্তু দেখলে চার্জ উঠছে না। তুমি তোমার চেনা কাউকে কল করার জন্য নাম্বার ডায়াল করলে কিন্তু কলও লাগছে না। বিরক্ত হয়ে তুমি উঠে গেলে, তারপর ফ্রিজ খুলতে গিয়ে দেখলে ফ্রিজও চলছে না। তারপর খেয়াল করলে তোমার ঘরের যাবতীয় ইলেকট্রিক জিনিসপত্র যেমন পাখা, টিউবলাইট কিছুই চলছে না। তুমি ভাবলে নিশ্চয়ই কারেন্ট গেছে, কিন্তু তারপরেই জানতে পারলে যে শুধু তুমি নয়, পুরো পৃথিবীতেই কারেন্ট নেই, মানে গ্লোবাল ইলেকট্রিসিটি আউটেজ। পৃথিবীর যত রিসোর্স ছিল যেগুলো দিয়ে এনার্জি উৎপন্ন হতো সেই সব শেষ হয়ে গেছে। পুরো পৃথিবীতে এই মুহূর্তে এক ফোঁটা ইলেকট্রিসিটি নেই। কেমন লাগবে? বলে রাখি, ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যেসব রিসোর্স ইউজ করা হয় যেমন কয়লা, ন্যাচারাল গ্যাস, তেল, এই সবই লিমিটেড, মানে একদিন না একদিন এগুলো শেষ হবেই। আর আমাদের পৃথিবীতে প্রতিদিন প্রায় 60 ট্রিলিয়ন ওয়াট আওয়ার্স এনার্জি কনজিউম করা হয়। মানে ধরো 60 ওয়াটের কোনো লাইট বাল্ব যদি কন্টিনিউয়াসলি 1 ঘন্টা ধরে চলে, সেটা ইন্টু 1 ট্রিলিয়ন যা হয়, তত পরিমাণ এনার্জি প্রতিদিন পৃথিবীতে ইউজ হয়। অনেকে ভাবছো সূর্যের সোলার এনার্জিকে কাজে লাগালেই তো অফুরন্ত এনার্জি পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, কিন্তু কেমন হতো যদি আরেকটু অ্যাডভান্সড ভাবা যায়? যদি সূর্যের সমস্ত র এনার্জিকে একদম কাছ থেকে কনজিউম করে আমরা পৃথিবীতে আনতে পারি, তাহলে কিরকম হতো? ওয়েল, এখানেই আসছে ডাইসন স্ফিয়ারের কনসেপ্ট। কল্পনা করা হয় সূর্যের চারদিকে এরকম একটা সোলার প্যানেল দিয়ে তৈরি খাঁচা থাকবে, যার মধ্যে সূর্যটা থাকবে, আর কন্টিনিউয়াসলি সূর্যের মধ্যে থেকে এনার্জি কনজিউম করে পৃথিবীতে ট্রান্সফার করা হবে। আর এর ফলে এত এনার্জি পাওয়া যাবে যে আমরা কল্পনাও করতে পারবো না। প্রায় 1 ট্রিলিয়ন বছর পৃথিবীর এনার্জির আর কোনো অভাব হবে না। কিন্তু আদৌ কি মানুষ সূর্যের চারদিকে এই ডাইসন স্ফিয়ার বানাতে পারবে? এটা বানাতে আমাদের কি কি প্রবলেম আসতে পারে? এই ডাইসন স্ফিয়ার জিনিসটাই বা কি? চলো জানা যাক আজকের এই অদ্ভুত আর অ্যামেজিং ভিডিওতে। এটা দেখো, এটা হলো কেপলার 452 স্টার, যেটাকে কেপলার 452b নামক গ্রহ অরবিট করে, যেটাকে আর্থ 2.0 বলা হয়। আগের ভিডিওতে এই হ্যাবিটেবল প্ল্যানেটস নিয়ে বলেছি অলরেডি। আর এই যে দেখো, এটা হলো ট্যাবি স্টার। এবার নিশ্চয়ই লক্ষ্য করছো দুটোই পৃথিবী থেকে প্রায় সেম দূরত্বে থাকা সত্ত্বেও ট্যাবি স্টারটা কত বেশি আবঝা কেপলার 450 তুলনায়। এবার কোন স্টার এত বেশি ডিম বা আবঝা দেখানোর দুটো কারণ হতে পারে। এক তো কোনো অজানা ঘটনা হয়তো ঘটেছে ওই স্টারের আশেপাশে, বা হয়তো কোনো অ্যাডভান্সড এলিয়েন সিভিলাইজেশন আছে ওই সোলার সিস্টেমে, যারা অলরেডি ডাইসন স্ফিয়ার বানিয়ে ফেলেছে আর ওই স্টারটাকে ঘিরে একটা মেগা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে। কিন্তু কোনো প্রজাতির পক্ষে এরকম এত বড় মেগা স্ট্রাকচার বানানো আদৌ কি পসিবল? কারণ তোমরা দেখো, কোনো স্টারের কাছে তার আশেপাশে থাকা গ্রহগুলো কোনো ছোট্ট ধুলোকণার সমান ছোট হয়। এমনকি আমাদের সূর্যের চারপাশেও যদি আমরা এরকম ডাইসন স্ফিয়ার বানাতে যাই, সেটা এতই বড় হবে যে সেটা আমাদের পৃথিবীর অরবিট অব্দি জায়গা নিয়ে নেবে। এবার কথা হলো, এই অদ্ভুত আইডিয়াটা এলো কিভাবে? কার মাথায় এরকম আইডিয়া ফার্স্ট এলো সূর্যকে খাঁচায় ভরে সেখান থেকে এনার্জি এক্সট্রাক্ট করার? ওয়েল দেখো, আগে কি হতো, কোনো স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ততদিন অরবিট করতো যতদিন ওর ব্যাটারি চার্জ থাকতো, ঠিক আছে? যেই ব্যাটারি শেষ হয়ে যেত, অমনি সেই স্যাটেলাইটটাও বাতিল হয়ে স্পেস ডেব্রির অংশ হয়ে যেত, স্পেস জাঙ্ক হয়ে যেত। কিন্তু তারপর 1958 সালে নাসা দুনিয়ার ফার্স্ট এমন এক স্যাটেলাইট লঞ্চ করলো যার মধ্যে সোলার প্যানেল লাগানো ছিল, আর ও নিজেই সূর্যের তাপ থেকে সোলার এনার্জি বানিয়ে নিজেকে চার্জ করে নিত। এই স্যাটেলাইটটার নাম ছিল ভ্যানগার্ড 1। এখান থেকেই নাসার এক সায়েন্টিস্ট ফ্রিম্যান ডাইসনের মনে এক অদ্ভুত ভাবনা আসে। তিনি ভাবেন, কি হতো যদি আমরা এরকমই সোলার প্যানেল প্রথমে সূর্যের চারদিকে লঞ্চ করে দিই, তারপর সেগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে একটা স্ফিয়ার বানিয়ে দেওয়া যায়, আর তারপর সেখান থেকে সূর্যের এনার্জি এক্সট্রাক্ট করে পৃথিবীতে পাঠানো যায়। এবার অনেকে ভাববে, এটার জন্য আমাদের সূর্যের সামনে সোলার প্যানেল নিয়ে যাওয়ার কি দরকার? পৃথিবীতেও তো অ্যাডভান্সড সোলার প্যানেল লাগিয়ে সোলার এনার্জি তৈরি করা যায়। ওয়েল দেখো, সূর্যের টোটাল এনার্জির হাফ মানে 50%ই কেবল পৃথিবীর সারফেস অব্দি আসতে পারে। আর তার মধ্যে থেকেও আমাদের মডার্ন সোলার প্যানেলস মাত্র 20% এনার্জিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারে। তাই আজকের তুলনায় প্রায় 5 গুণ বেশি এনার্জি তৈরি করা যাবে যদি সূর্যের সামনে প্যানেল লঞ্চ করা যায়, আর তাতে আমাদের পৃথিবীকে 1 ট্রিলিয়ন বছরের ইলেকট্রিসিটি প্রোভাইড করা যাবে। গ্রেট আইডিয়া, রাইট? ওয়েল, আমাদের মাথায় যেরকম এই আইডিয়াটা এসেছে, বিজ্ঞানীরা মনে করেন যে হতে পারে এই বিশাল ইউনিভার্সে কোথাও যদি কোনো অ্যাডভান্সড এলিয়েন সিভিলাইজেশন থেকে থাকে, তারা হয়তো এরকম ডাইসন স্ফিয়ার অলরেডি বানিয়ে ফেলেছে, এটা অলরেডি ইউজ করছে। শুরু হয়ে যায় খোঁজ। তারা এই ইউনিভার্সে শুধু এমন স্টার খোঁজা স্টার্ট করে দেয় যেটা অতিরিক্ত পরিমাণে ডিম মানে আবঝা। শেষমেশ অনেক খোঁজ করার পর 2015 সালে নাসা এমন একটা স্টার খুঁজে পায় যার ব্রাইটনেস অতিরিক্ত পরিমাণে কম ছিল।
তাহলে কি এটার কারণ কোনো অ্যাডভান্সড এলিয়েন সিভিলাইজেশনের বানানো ডাইসন স্ফিয়ার? ওয়েল, সেটা জানার আগে আমাদের এই ডাইসন স্ফিয়ারের ব্যাপারে ভালোভাবে জানা দরকার যে যদি আজকের মডার্ন টেকনোলজিও ইউজ করি আমরা, তাও এই ডাইসন স্ফিয়ারের মতো কোনো মেগা স্ট্রাকচার বানানো আজকের ডেটে কতটা কঠিন আমাদের পক্ষে। প্রথমত তো এই বিশাল একটা স্ফিয়ারের মেগা স্ট্রাকচার বানানোর জন্য আমাদের তো পুরো গোটা জুপিটারের মাসের সমান মেটেরিয়ালস লাগবে। শুধু এটা কতটা পরিমাণ মেটেরিয়ালস ভাবতে পারছো? বলে দিই, তুমি যে গোলায় এখন বসে আছো, যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তটাই তুমি দেখতে পারো না, সেই রকম পৃথিবী 1300টা ফিট হয়ে যাবে এই একটা জুপিটারের মধ্যে। শুধু এটাই নয়, আরো একটা প্রবলেম হলো যদি কোনোভাবে কোনো অ্যাস্ট্রয়েড এসে আঘাত করে এই স্ফিয়ারের যে কোনো একটা পার্টে, সঙ্গে সঙ্গে পুরো সিস্টেমটা আনস্টেবল হয়ে ভেঙে সূর্যের মধ্যে পড়ে যাবে। এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্ট স্টুয়ার্ট আর্মস্ট্রং একরকম সলিউশন নিয়ে আসেন, একটা নতুন আইডিয়া, ডাইসন সোয়ার্ম। আর্মস্ট্রং এর মডেল অনুযায়ী পুরো সূর্যটাকে কভার করার বদলে সূর্যের চারপাশে শুধু কিছু এরিয়ায় সোলার প্যানেল লঞ্চ করে সেখান থেকে সূর্যের পুরো এনার্জিটাকে এক্সট্রাক্ট করা যেতে পারে। এক্ষেত্রে প্রায় 1 কোটিরও বেশি সোলার প্যানেল সূর্যের চারদিকে সরু সরু রিংয়ের মতো হয়ে ঘুরতে থাকবে। এক্ষেত্রে একটাই সুবিধে হলো, যদি কোনো অ্যাস্ট্রয়েড এসে ধাক্কা খায় তাহলে শুধু ওই পোর্শনটাই নষ্ট হবে, নাকি পুরো স্ট্রাকচারটা। কিন্তু এখানেও একটা প্রবলেম এখনো আছে। এই যে 1 কোটিরও বেশি সোলার প্যানেল লাগবে, সেটা বানাতে কত মেটেরিয়ালস লাগবে আমাদের আন্দাজ আছে? যখন আর্মস্ট্রং এই ডাইসন সোয়ার্মে কত পরিমাণ মেটেরিয়ালস লাগবে তার মাস ক্যালকুলেট করতে বসেন, তিনি জানতে পারেন যদিও তিনি ছোট ছোট সোলার প্যানেলের সরু রিং বানান না কেন, এটাও বানাতে অলমোস্ট ডাইসন স্ফিয়ারের মতো এই মেটেরিয়ালস লাগবে। আর এত মেটেরিয়ালস যদি দরকার পড়ে তাহলে আমাদের বুধ আর মার্স মানে মঙ্গল গ্রহ থেকে মেটেরিয়ালস এক্সট্রাক্ট করতে হবে। আর তার জন্য আমাদের সোলার প্যানেলের কনস্ট্রাকশন সেটআপ এই দুটো গ্রহতেই বানাতে হবে। আর তারপর সেই প্যানেল সূর্যের দিকে লঞ্চ করার জন্য রকেট লঞ্চিং স্টেশনও বানাতে হবে। মানে বুঝতে পারছো, এসব তখনই পসিবল হবে যখন আমাদের কাছে অন্য গ্রহে যাওয়া ঠিক অন্য দেশে গিয়ে বাস করার মতো ইজি হয়ে যাবে। কারণ কেবল তখনই আমরা ডাইসন সোয়ার্ম বানানোর মতো মেটেরিয়ালস কালেক্ট করে এটা বানাতে পারলেও পারতে পারি। অনুমান করা হয় এইরকম অ্যাডভান্সড পর্যায়ে যেতে গেলে মানুষের কমপক্ষে এখনো 1000 বছর সময় লেগে যাবে। তাই ডাইসন স্ফিয়ার বা ডাইসন সোয়ার্মের মতো আধুনিক মেগা স্ট্রাকচার বানানো এখনের মতো আমাদের জন্য কেন কোনো এলিয়েন প্রজাতির পক্ষে অসম্ভব। এবার অনেকে ভাবছো, তাহলে ওই যে আবজা ট্যাবি স্টারটা পাওয়া গেছিল কেপলার 452 এর পাশে, সেটার অতিরিক্ত আবজা হওয়ার রহস্যটা কি? অনেক সায়েন্টিস্ট মনে করেন ওই ট্যাবি স্টারটার আবজা হওয়ার মেন কারণ কোনো ডাইসন স্ফিয়ার নয়, বরং একটা ডাস্ট ক্লাউড হতে পারে। যেমন সেম কেস হয়েছিল রিসেন্টলি বেটেলজিউসের সাথে। সবাই ভাবছিল এই বেটেলজিউস স্টারটা হঠাৎ অদ্ভুতভাবে আবজা হয়ে যাচ্ছে, ডিম হয়ে যাচ্ছে, কিন্তু পরে জানা যায় যে এর আবজা হওয়ার পিছনে তো একটা ডাস্ট ক্লাউডের হাত ছিল, যেটা এটাকে পুরো কভার করে ফেলার ফলে অতিরিক্ত আবজা দেখাচ্ছিল বেটেলজিউসকে। এমনকি এটাও একটা ক্যালকুলেট করে দেখা গেছে যে এই ডাইসন স্ফিয়ার বা ডাইসন সোয়ার্ম থেকে যা এনার্জি আমরা পাবো তার থেকে অনেক বেশি এনার্জি তো এটা বানাতে যা মেটেরিয়ালস লাগবে সেগুলো মার্কারি আর মার্স থেকে এক্সট্রাক্ট করতেই ইনভেস্ট হয়ে যাবে। মানে যা পাবো তার ডাবল তো খরচই করে ফেলবো আমরা। তবে এটা মানতেই হবে যেটা একটা অ্যামেজিং কনসেপ্ট, সবকিছু লাভ লোকসানের হিসেব করে মেপে হয় না। হয়তো ফিউচারে কোনো মডার্ন টেকনোলজি আসবে যা দিয়ে আমরা এরকম কিছু অ্যাচিভ করে ফেলবো। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিও সব আপডেট পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।